আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি জ্ঞানের চাকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। সাথে আছে আমি মোস্তাক স্যার। আজ তোমাদের পঞ্চম শ্রেণীর অনুশীলনী 4 এর 3 নম্বর 4 নম্বর অঙ্ক করে দেখানো হবে। 3 নম্বর অঙ্কটিতে লেখা আছে যে বর্গাকৃতির কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। বর্গাকৃতি আমরা বুঝি যে যার চারটি বাহু সমান, এই যে এরকম চারটি বাহু যদি সমান হয়, এরকম এই চারটা বাহু যদি চারটা বাহু, এখানে একটা দুটা তিনটা চারটা, এই চারটা বাহু মিলে একটা ক্ষেত্র তৈরি হয়েছে। এই চারটা বাহু যখন সমান হবে কোন ক্ষেত্রে, তখন সেই ক্ষেত্রটিকে বলবো আমরা বর্গাকৃতি। এবং প্রত্যেকটা কোণ কি হবে? 90 ডিগ্রি হবে। প্রত্যেকটি কোণ কি হবে? 90 ডিগ্রি। আবার 90 ডিগ্রি না হলেও কিন্তু হবে না, প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি হবে এবং প্রত্যেকটি বাহু সমান হবে, চারটি বাহুই সমান হবে। এই কোণগুলো 90 ডিগ্রি করে হবে, এই কোণগুলো 90 ডিগ্রি করে হবে। তার মানে যে চতুর্ভুজের চারটি বাহু সমান এবং প্রত্যেকটি কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ, তাকে বলবো আমরা বর্গক্ষেত্র। তো এরকম ধরনের বর্গাকৃতি কাগজের বর্গাকৃতির কিছু কাগজ আছে, এরকম আয়তনের কিছু কাগজ আছে যার একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার যদি হয়, যেহেতু শর্ত হচ্ছে যে বর্গাকৃতির চারটা বাহু সমান, তার মানে চারটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে ক সেন্টিমিটার করে। অতএব আমরা লিখতে পারি যে এটিও ক সেন্টিমিটার, এটিও ক, এটিও ক, এটিও ক। তার মানে একটা বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার দিয়েছে, এখানে বুঝে নিতে হবে একটা বাহুর দৈর্ঘ্য দিয়েছে ক সেন্টিমিটার, বাকি তিনটি বাহু কিন্তু কত সেন্টিমিটার দেয় নাই। আমরা জানি যে যেহেতু চারটা বাহু সমান, অতএব প্রত্যেকটি হচ্ছে ক সেন্টিমিটার করে। প্রশ্ন করেছে, 1 নম্বর প্রশ্ন বলেছে বর্গাকৃতি কাগজটির পরিসীমা কত। সর্বপ্রথমে আমাদেরকে জানতে হবে যে পরিসীমা বলতে কি বোঝায়। পরিসীমা কি জিনিস? পরিসীমা হচ্ছে কোন ক্ষেত্রের চতুর্দিকের মোট দৈর্ঘ্য। এখন একজন ব্যক্তি এখান থেকে হাঁটা শুরু করলো, এদিক দিয়ে হাঁটতে 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 এদিক দিয়ে ঘুরে আবার এদিক দিয়ে গেল, এদিক দিয়ে আবার ঘুরে এলো। এই যে সে টোটাল যে চতুর্দিক যে ঘুরে আবার যে মানে হেঁটে আসলো, সে কতটুকু হাঁটলো, মানে এই যে লম্বা যে দূরত্ব, চতুর্দিকের যে দূরত্ব, এটাই হচ্ছে পরিসীমা। পরিসীমা হচ্ছে তার এই বাহুগুলোর যোগফলটাই হচ্ছে পরিসীমা। যেহেতু চতুর্দিকের দূরত্বই পরিসীমা, মানে এর দৈর্ঘ্যটা পুরো দৈর্ঘ্যটা এই চারটা বাহুর দৈর্ঘ্যই মিলেই হচ্ছে দৈর্ঘ্যটাই হচ্ছে পরিসীমা। এই চারটা বাহুর দৈর্ঘ্য যতটুকু হবে ততটুকুই হচ্ছে পরিসীমা। কিন্তু আমরা পরিসীমার সূত্র কি জানি? যে দৈর্ঘ্য না, ওটা তো সামান্তরিকের বা আয়তক্ষেত্রের ক্ষেত্রে। বর্গের ক্ষেত্রে আমরা পরিসীমার দৈর্ঘ্য জানি। বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে? বর্গক্ষেত্রের পরিসীমা হচ্ছে এক বাহুর দৈর্ঘ্য গুণ 4, কারণ চারটা বাহুর ক্ষেত্রফল না এর যোগফল, চারটি বাহুর যোগফল। এই চারটা বাহুকে যোগ করে যতটুকু দৈর্ঘ্য পাওয়া যায় সেটাই হচ্ছে পরিসীমা। তাহলে আমরা বলতে পারি যে এক বাহুর দৈর্ঘ্য গুণ 4। হ্যাঁ, তাহলে আমরা এখন এই অঙ্কের সমাধান করতে পারি 1 নম্বর দিয়ে। 1 নম্বর যে দেওয়া আছে কি দেওয়া আছে এখানে 1 নম্বরে পরিসীমা। আচ্ছা, দেওয়া আছে যে একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। একটি বর্গাকৃতি কাগজের, হ্যাঁ, বর্গাকৃতি কাগজের, তাহলে লিখবো আমরা যে বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে। বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য সমান 4 না ক সেন্টিমিটার, দৈর্ঘ্য সমান ক সেন্টিমিটার। তাহলে বর্গাকৃতি কাগজের এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। অতএব জানতে চাইছে পরিসীমা কত। অতএব পরিসীমা সমান কত? পরিসীমা সমান কত? আমরা জানি বর্গাকৃতি কাগজের পরিসীমা, বর্গাকৃতি
না, বর্গ বর্গাকৃতি ক্ষেত্রের বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা সমান এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য গুণ 4, এক বাহুর দৈর্ঘ্য গুণ 4। তাহলে বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা হবে এক বাহুর দৈর্ঘ্য গুণ 4। তাহলে এক বাহুর দৈর্ঘ্য কত? এখানে এক বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে? ক সেন্টিমিটার, ক সেন্টিমিটার। তাহলে এক বাহুর দৈর্ঘ্যের জায়গাতে আমরা ক লিখবো, আর গুণ কত? 4। যেহেতু কেন 4? কারণ 4টি বাহু আছে। কয়টি বাহু আছে? 4টি বাহু আছে। তাহলে আমরা লিখতে পারি এখানে ক গুণ 4, যেহেতু 4 ক, এটা গুণ করলে হয়ে যাবে 4 ক সেন্টিমিটার। সেন্টিমিটার, এখানেও সেন্টিমিটার লিখে দিতে হবে, কারণ এখানে পরিসীমার ক্ষেত্রে সেন্টিমিটার আসবে, বর্গ আসবে না। তাহলে বর্গাকৃতি ক্ষেত্রের পরিসীমা এক বাহুর দৈর্ঘ্য গুণ 4 সমান ক গুণ 4, এক বাহুর দৈর্ঘ্য ক, সেহেতু এখানে আমি এক বাহুর দৈর্ঘ্য যাতে ক পাবো, এবং বাহু হচ্ছে 4টা, যেহেতু 4টা বাহুর যোগফল হচ্ছে পরিসীমা, সেহেতু আমি এক বাহুর দৈর্ঘ্য গুণ 4 সেন্টিমিটার সমান 4 আর ক গুণ করলে 4 ক। কয়টি ক? 4 ক। আরেকটা সহজ পদ্ধতিতে আমি দেখা দিতে পারি যে এখানে 4 ক কেমন করে হলো, ক 4 হলো না কেন? কারণ যেহেতু 4টা বাহুই আছে এখানে, আচ্ছা উপরে একটু এঁকে দেখাচ্ছি। যেহেতু এখানে 4টা বাহু, ছোট্ট করে দেখাচ্ছি, এখানে একটা ক, দুটা ক, তিনটা ক, 4টা ক, এই যে একটা বর্গ, এখানে প্রত্যেকটা বাহু কত সেন্টিমিটার করে? ক সেন্টিমিটার করে। তাহলে আমি যদি এগুলোকে যোগ করি, ক যোগ ক যোগ ক, তাহলে আমরা কয়টা ক লিখবো? একটা ক, দুটা ক, তিনটা ক, 4টা ক। তাহলে কয় ক হলো? 4 ক। এই জন্য ক এর সাথে 4 গুণ করলে 4 ক হবে। আশা করি বুঝতে পেরেছি, এই অঙ্কটি বুঝতে পেরেছি। তাহলে এখন আমরা 2 নম্বর অঙ্কটি করব। 2 নম্বর অঙ্কটিতে কি বলছে? এরকম 3টি বর্গাকৃতি কাগজের মোট ক্ষেত্রফল কত? তাহলে আমাদের আগে দরকার যে এরকম একটি কাগজের ক্ষেত্রফল বের করতে হবে। ক্ষেত্রফল বের করতে হলে কি, এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার দেওয়া আছে, এর ক্ষেত্রফল বের করতে হবে। 2 নম্বর, ক্ষেত্রফল বের করার জন্য আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে আমরা বাহু গুণ করলে পেয়ে যাব। আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ লিখি, কিন্তু বর্গক্ষেত্রে তো 4টা বাহুর দৈর্ঘ্য সমান, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এই জন্য এক বাহু গুণ একটি বাহুর দৈর্ঘ্য গুণ একটি বাহুর দৈর্ঘ্য, মানে দুটা বাহুর দৈর্ঘ্যকে গুণ করলে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাব। আবার এই অঙ্কটি যদি আমরা করতে যাই, ক্ষেত্রফল আগে একটির ক্ষেত্রফল বের করব, তাহলে আমরা লিখবো আগে দেওয়া আছে এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য সমান কত সেন্টিমিটার? ক সেন্টিমিটার। এক বাহুর দৈর্ঘ্য গুণ ক সেন্টিমিটার, এক বাহুর দৈর্ঘ্য সমান ক সেন্টিমিটার। তাহলে এর ক্ষেত্রফল বের করতে হবে। বর্গের ক্ষেত্রে এটা কি, এই এক বাহুর দৈর্ঘ্য, কিসের এক বাহু? বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। আমি একটু আগে বলেছি যে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহু সমান। তো আমরা জানি, এখন আমি লিখবো যে আমরা জানি এক বাহু বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এখানে যদি আমি দিতাম যে এক বাহুর দৈর্ঘ্য গুণ 2 দিলেও হইতো, হ্যাঁ, যদি সূত্রটা আমি লিখতাম যে এক বাহুর দৈর্ঘ্য গুণ 2, তারপরে অঙ্কটা সূত্র হয়ে যেত।
আচ্ছা দেখো, আমরা বাহু গুণ বাহু লিখতে হবে আমাদের। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। তাহলে এক বাহুর দৈর্ঘ্য আমরা কত সেন্টিমিটার পেয়েছি? ক সেন্টিমিটার। এই যেখানে লেখা আছে একটি বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। তাহলে এখানে আমরা এক বাহুর দৈর্ঘ্য সমান ক লিখলাম, গুণ গুণ বসাবো, আবার এক বাহুর দৈর্ঘ্য ক সেন্টিমিটার। এখানে ক্ষেত্রফল যখন বের করব অবশ্যই বর্গ কথাটা লিখতে হবে, বর্গ সেন্টিমিটার। এখন ক আর ক গুণ করলে কয়টি ক হবে? দুটি ক, তো যোগ তো না, এটা গুণ। তাহলে ক আর ক গুণ করলে ক স্কয়ার। এখানে ক এবং ক গুণ করে আমরা পাবো ক টু দি পাওয়ার স্কয়ার, ক টু দি পাওয়ার স্কয়ার। আমরা সাধারণত ক স্কয়ার বলি। এখানে দুটি ক গুণ করে আমরা ক স্কয়ার পেয়েছি। এই স্কয়ারের মান হচ্ছে 2, মানে এখানে ক গুণ 2 বোঝাচ্ছে। এরূপ যদি আমরা তিনটি ক গুণ করতাম তাহলে ক টু দি পাওয়ার 3 হতো, ক টু দি পাওয়ার 3 হতো। যদি আমরা চারটি ক গুণ করতাম তাহলে ক টু দি পাওয়ার 4 হতো। এভাবে আমরা যেহেতু এখানে ক দুটি ক গুণ করেছি এই জন্য ক টু দি পাওয়ার স্কয়ার, ক স্কয়ার। তার মানে এখানে দুটি ক গুণ করা হয়েছে। তাহলে এটাই হচ্ছে কি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে বর্গ সেন্টিমিটার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য, ক গুণ ক বর্গ সেন্টিমিটার, তো ক স্কয়ার বর্গ সেন্টিমিটার। এটি হচ্ছে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল। তাহলে আমরা লিখতে পারি এখন যে একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল ক স্কয়ার। লিখতে পারি এখন যে একটি, উপরটি মুছে দিই, দিয়ে উপরে করি, নিচে যেহেতু জায়গা কম উপর গুলো মুছে দিই। একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল সমান ক স্কয়ার বর্গ সেন্টিমিটার, ক স্কয়ার বর্গ সেন্টিমিটার। অতএব তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল, একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হচ্ছে ক স্কয়ার, একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল হচ্ছে ক স্কয়ার। তাহলে তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল 3 ক স্কয়ার, তার মানে গুণ হবে। তাহলে ক স্কয়ার, একটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল ক স্কয়ার। তাহলে তিনটি কাগজের বর্গাকৃতি বা তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল বেশি হবে, এই জন্য 3 দিয়ে গুণ হবে। তাহলে ক স্কয়ার গুণ 3 বর্গ সেন্টিমিটার। এই ক স্কয়ার গুণ 3 গুণ করলে 3 ক স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে উত্তর হলো কি? এই 2 নম্বরের অঙ্কের উত্তর হলো যে 3 ক স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে তিনটি বর্গাকৃতি কাগজের ক্ষেত্রফল 3 ক স্কয়ার বর্গ সেন্টিমিটার। তাহলে আমরা এখন উত্তর লিখে দিতে পারি 3 ক স্কয়ার বর্গ সেন্টিমিটার। আশা করি 3 নম্বর অঙ্ক সম্পূর্ণ শেষ হয়ে গেছে, তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 4 নম্বর অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্ক, ক খ এর মান, মানে অক্ষর প্রতীকের মান বের করতে হবে। আমরা 4 নম্বর অঙ্কটা আগে লিখে নিই। গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। এরকম হবে ক বিয়োগ 4 ভাগ 6 সমান 6। আচ্ছা, এখন আমরা 4 নম্বর অঙ্ক করব। 25 পৃষ্ঠার
অনুশীলনী 4-এর 4 নম্বর অঙ্ক। গাণিতিক বাক্য সত্য করার জন্য গাণিতিক বাক্যটাকে সত্য করতে হবে। কিভাবে? মানে এই গাণিতিক বাক্যের সমাধানটা এমন ভাবে করতে হবে যাতে বাক্যটি সত্য হয়। এখানে কিছু অজানা প্রতীক দিয়েছে, মানে ক, সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। তাহলে ক এর মানটা এমন ভাবে ধরবো যাতে বাক্যটি সত্য হয়। আর ক এর মান আমরা 1 নম্বর দেখি। 1 নম্বরে কি লেখা আছে? 1 নম্বরে লেখা আছে ক যোগ 9 সমান 15 লেখা আছে। এখন ক এর মান 1 হবে না, 3 হবে না, 4 হবে না, 5 হবে, কিছুই বোঝা যায় না। দেখে কি কিছু বোঝা যাচ্ছে? যাচ্ছে না। আর ক এর মানটা এমন একটা মান বের করতে হবে যাতে বাক্যটি সত্য হয়। এখানে সমানের এপারে কত আছে? 15। তাহলে ক এর মান আমি এমন একটি সংখ্যা ধরবো যাতে 9 এর সাথে এই সংখ্যাটি যোগ করে 15 হয়। যদি 9 এর সাথে ক এর মানটা যোগ করে 15 না হয় তাহলে তো বাক্যটি সত্য হলো না, মিথ্যা হয়ে গেল। কিন্তু উপরে বলে দিয়েছে যে ক এর মান এমন ভাবে বের করতে হবে যাতে বাক্যটি সত্য হয়। তাহলে বাক্যটিকে সত্য করার জন্য ক এর একটি সঠিক মান বের করতে হবে। তাহলে এরকম ধরনের অঙ্কের মান, মানে ক এর মান বের করার জন্য আমাদের সমাধান করতে হবে কিভাবে? প্রথমে আমরা বা লিখবো, দিয়ে একটা কমা দেব। আমরা বা কেন লিখি, সমান কেন লিখলাম না? সমান তো এখানে আছে, আর আমরা তো মানে কিছু মানে সমান এখানে আছে, আমরা তো সমান বের করছি না, আমরা এদিককার মানের সাথে এদিককার মান সমান করব। তার মানে এটা মান কি হতে পারে, এই জন্য এখানে আমরা বা লিখতেছি। সমান থাকলে, যদি সরল এরকম সরল অঙ্কের মাঝে সমান থাকে, অবশ্যই তোমরা প্রথমে বা চিহ্ন উল্লেখ করবা, দিয়ে একটি কমা দিবা, তারপরে অঙ্কটি করতে হবে। এরকম সরল অঙ্কে যোগ বিয়োগ অঙ্কের মাঝে যদি সমান থাকে, এপার ওপার থাকে, তাহলে অঙ্ক পরবর্তী লাইনে অঙ্ক করার জন্য কখনো প্রথমে সমান দেওয়া যাবে না, বা চিহ্ন দিতে হবে, মানে বা লিখতে হবে, লিখে এই কমা চিহ্ন দিতে হবে। এখন আমরা অঙ্কটি সমাধান করি। আমরা ক এর মান বের করার জন্য যোগ 9, এখানে কথা আছে যোগ 9, সমানের ওপারে গেলে যোগ চিহ্ন, যোগ সংখ্যাটি হয়ে যাবে বিয়োগ সংখ্যা। আমি যেহেতু ক এর মান বের করব, কটা এপারে রেখে দিব, সমান 15 লিখবো। আমি কাকে ওপারে নিয়ে যাব? এই যে যোগ 9। অনেক স্টুডেন্ট আছে যখন এপার থেকে ওপারের সংখ্যাটা নিয়ে যায়, তখন এখানকার 15টাকে আবার দূরে লেখে, যাকে নিয়ে যায় তাকে আবার সমানের পাশে রাখে। এটা কখনো করা যাবে না। হ্যাঁ, আমরা অবশ্যই 15 যেহেতু সমানের পাশে আছে, ও সমানের পাশেই থাকবে। এপার থেকে যে ওপারে যাবে তাকে আমরা দূরে লিখবো। এপারে আছে +9 মানে যোগ 9, ওপারে সমানের যদি ওপারে যায় হয়ে যাবে বিয়োগ 9। তাহলে অতএব এখন আমরা বুঝতে পারছি যে 15 থেকে 9 বাদ দিলে যা পাবো সেটাই হচ্ছে ক এর মান। তাহলে অতএব ক সমান 15 থেকে 9 বাদ দিলে 6, 15 থেকে 9 বাদ দিলে 6। তাহলে এখানে আমরা ক এর মান কত পেলাম? 6। তাহলে আমরা যদি ক এর জায়গাতে, এখানে খেয়াল করো, ক এর জায়গাতে যদি আমরা এখানে 6 বসাই, তাহলে 6 যোগ 9, 9 আর 6 যোগ করলে কি 15 হয় না? অবশ্যই 15 হয়। তাহলে আমার ক এর মান সঠিক বের হয়েছে। তোমরা অঙ্কের মান বের করার পরে অবশ্যই এখানে মিল করে দেখবে, এই মানটা যে যত বের হবে ক এর, এই মানটা এখানে বসিয়ে যোগ অথবা বিয়োগ যেটা থাকে, যে চিহ্ন থাকবে সেইটা করে এটার সাথে মিল করতে হবে। মিল করে যদি মিলে যায় তাহলে বুঝতে হবে যে অঙ্ক সঠিক হয়েছে, না হলে কিন্তু অঙ্ক সঠিক হয়নি। এবার আমরা 2 নম্বর অঙ্ক করি। 2 নম্বর অঙ্কে কি আছে? 2 গুণ ক সমান 12। এখানে দেখি যে 2 গুণ ক সমান 12, তাহলে ক এর মান এমন একটি মান ধরতে হবে যাতে 2 এর সাথে গুণ করে 12 হয়। তাহলে ক এর মান যদি আমি 3 ধরি, 3 এর সাথে 2 গুণ করে 3 দুগুণে 6 হয়, তাহলে তো 3 হবে না, যেহেতু এখানে আছে 12। এভাবে যদি 4 ধরি, 4 দুগুণে 8 হয়, আছে 12, হবে না। তাহলে আমরা ক এর এমন একটি মান ধরবো যাতে আমার গুণ করে, দুটা সংখ্যা গুণ করে 12 হয়। আমরা ক এর মানটা বের করি। যেহেতু আমরা ক এর মান বের করব, আমরা কটা লিখে নিব। তার প্রথমে আমরা বা চিহ্ন লিখব, বা কমা ক সমান 12। 2 এখানে কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। 2 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এপারে যদি গুণ থাকে সমানের ওপারে গিয়ে কি হবে? ভাগ হয়ে যাবে। এপারে গুণ থাকলে ওপারে হবে ভাগ, এপারে যদি যোগ থাকে ওপারে যেয়ে বিয়োগ, এপারে যদি বিয়োগ থাকে ওপারে গিয়ে যোগ, মানে সমানের এপার থেকে ওপারে যখন যাবে তখনই তার চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে, বিপরীত চিহ্নে পরিবর্তন হয়ে যাবে। এখন আমরা ক এর মান বের করতে সহজেই পেরে যাব। দেখো 12 ভাগ 2 আছে। তোমরা যখন এপার থেকে ওপার সংখ্যা নিয়ে যাবা অবশ্যই 12 আগে বসাবে। সমানের পাশে যে আছে তাকে সমানের পাশেই রাখতে হবে,
ওকে চেঞ্জ করা যাবে না, এপার থেকে যে যাবে ওই পারে তাকে দূরে লিখতে হবে। এখন আমরা 12কে 2 দিয়ে ভাগ করলে কত পাবো? 6 দুগুণে 12, অবশ্যই আমরা 6 পাবো, তাহলে ক সমান 6। এখন তোমরা এই 6 কথাটি যদি আমরা ক এর জায়গাতে বসিয়ে দেবো, যে 6 সংখ্যাটি যদি ক এর জায়গায় বসাই, তাহলে এখানে 6 ধরে নাও, 6 গুণ 2, তাহলে 6 দুগুণে কত হয়? 12, তাহলে অবশ্যই আমার অঙ্ক সঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা করব 3 নম্বর। 3 নম্বর অঙ্ক করব। 3 নম্বর 2 ও না, অঙ্ক তো ভুল করেছি। আমরা ওই আগের অঙ্কে 2 নম্বরটাই ছিল 3 নম্বর অঙ্ক, এখন আমরা 2 নম্বর অঙ্ক করে দিই। 2 নম্বর অঙ্ক হচ্ছে ক বিয়োগ 12 সমান 25। এখানে ক এর মান এমন একটি মান ধরতে হবে যে এই সংখ্যা থেকে 12 বিয়োগ করে 25 হয়। তাহলে আমরা ক কথাটি রেখে দেব, ক রেখে দেব, বিয়োগ 12 ওপারে চলে যাবে, তাহলে সমান 25 লিখলাম। ক সমান 25 লিখলাম, যেহেতু আমি এই বিয়োগ 12 এটাকে ওপারে নিয়ে যাব, ওপারে নিয়ে গেলে হয়ে যাবে যোগ 12, অতএব ক সমান 25 যোগ 12 সমান কত হবে? 37। এখন ক এর জায়গাতে যদি 37 লিখি, 37 বিয়োগ 12 সমান 25 আসবে। এরপরে আমরা যেহেতু এর আগের বার 2 এর জায়গাতে 3 নাম্বার করে ফেলেছিলাম, তা 3 নাম্বার দেখানো হয়েছে, 2 নাম্বার হয়েছে, 1 নাম্বার হয়েছে। এখন আমরা 4 নাম্বার করব। 4 নাম্বার করব ক বিয়োগ 8 সমান 7, ক বিয়োগ 8 সমান 7, বা এখানে ক কথাটি লিখব, লেখার পরে 7, যেহেতু এপারে ভাগ 8 আছে, ওপারে যে কি হবে? অবশ্যই গুণ হবে, তাহলে এখানে গুণ 8 বসিয়ে দিলাম, অতএব ক সমান 7 8 56। এরপরে আমরা করব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্ক আছে 7 গুণ 8 যোগ ক সমান 63। ক এর মান এমন ভাবে বের করব আমরা যাতে আমরা 63 পাই। হ্যাঁ, তাহলে আমরা প্রথমে দেখছি যে এখানে ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেটের ভিতরে তো আমরা কাজ করব না, কারণ এখানে ক আছে, ক তো আমাকে রেখে দিতে হবে। ক এর মান বের করব, 4 মান বের করব, তার সেই অক্ষরটি রেখে দিতে হবে। আমরা 7 আছে এখানে, 7 কে পার করব, তাহলে আমরা এখানে লিখতে পারি 8 8 যোগ ক। ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, কারণ এখানে 8 এর পাশে 7 ছিল, তাই ব্র্যাকেট ছিল, কারণ এখানে ব্র্যাকেট অনুযায়ী যোগের কাজ হবে। যেহেতু 7 পার করে দিচ্ছি, সেহেতু ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে। 63 বসলো। এখন এই গুণ 7 ওপারে যা হয়ে যাবে কি? ভাগ 7। এদিকে বা লিখতে ভুলে গেছি, আবার বা। এখন 8 এখানে কি যোগ অবস্থা আছে, ওপারে যে কি হবে? বিয়োগ, কিন্তু তার আগে এই ভাগ অঙ্কটি করে নেব। 8 যোগ ক সমান 7 দিয়ে 63 কে ভাগ করলে আমরা 7 9 63 9 পাই, অতএব না, আবারও বা হবে, বা এখন ক ক লিখলাম, লিখে 9 লিখলাম। এখন এই যে যোগ 8 আছে, 8 যোগ, বা এপারে কিন্তু ফাঁকা জায়গায় যোগ আছে, এই যোগ 8 ওপারে গেলে কি হবে? সরি, ওপারে গেলে বিয়োগ হয়ে যাবে। এই ফাঁকা, এই যে 8 এর সামনে যে খালি জায়গা আছে, খালি জায়গা বিনিময়ে আমাদেরকে এখানে বুঝতে হবে যে এখানে প্লাস আছে বা যোগ আছে। এই যোগ 8 যদি ওপারে যায় তাহলে হয়ে যাবে বিয়োগ 8, যোগ 8 ওপারে চলে গেলে বিয়োগ 8 হয়ে যাবে। এবার অতএব ক এর মান হবে এখন ক সমান 9 থেকে 8 বাদ দিলে 1, ক এর মান কত পেলাম? 1। এখন এই 1 এখানে যদি বসাই, তাহলে ক এর মান হলো 1, 1 যোগ 8 তাহলে কত হলো? 9। 9 এর সাথে যদি 7 গুণ করি, 7 9 63, এপার ওপার সমান হয়ে গেছে, মিলে গেছে, অতএব আমার ক এর মান 1 সঠিক আছে। এরপরে এবার আমরা 6 নম্বরে যাই। 6 নম্বর কি আছে? এই যে ক বিয়োগ 4 ভাগ 6 সমান 6, এটা ব্র্যাকেট আছে, এখানে বা লিখবো, ভাগ 6 এটা ওপারে পার করব, কারণ এখানে আমাকে ক এর মান বের করতে হবে, এটা তো পার করা যাবে না। হ্যাঁ, তাহলে ক বিয়োগ 4 ব্র্যাকেট দিলেও হবে, না দিলেও হবে, সমান 6 ভাগ 6, ভাগ 6 না, গুণ 6। কেন গুণ 6? কারণ এপারে ভাগ আছে, সমানের ওপারে যা বসছে, তখন এখানে ভাগ 6, ওপারে যা হবে গুণ 6। আবারও বা, বা এবার আমরা গুণের কাজটা সেরে ফেলি, সমান 6 6 36, বা ক সমান, এবার মাইনাস 4 ওপারে যা হয়ে যাবে যোগ 4, যোগ 4, অতএব ক সমান 40।
তাহলে আমরা এই জায়গা মানে অনুশীলনী 4-এর 4 নম্বর সম্পূর্ণ অঙ্ক করে ফেললাম। আশা করি অঙ্কগুলো তোমরা বুঝেছো। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।